Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আজকে এটা ইংলিশের ফার্স্ট ক্লাস। আর তোমরা সবাই জানো যে তোমরা যখন এই ব্যাচটাতে ভর্তি হয়েছো, সবাই তোমরা জানো যে আমাদের এই ইংলিশের যে পার্টটা আছে এটা একটা জেনারেল কম্বাইন্ড ব্যাচকে পড়ানোর জন্য বানানো হয়েছে। তোমাদের এই ব্যাচটাতে যেটা পড়ানো হবে এটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ, মানে যে কোনো পরীক্ষার জন্য তোমরা এই ব্যাচে যদি পড়াশুনো করো, যে ইংলিশটা এখানে কভার করা হবে সেটা যে কোনো এক্সামের জন্য খুব অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যে কোনো এক্সামের জন্য, সেটা তোমরা যেই এক্সাম, সেটা WBCS হোক, সেটা SLST হোক, বা আরও যদি অন্য কিছু থাকে প্রাইমারি টেট থেকে শুরু করে যে কোনো এক্সামের জন্য, পুলিশের SI, কনস্টেবল, এনি এক্সাম, মোটামুটি তার জন্য তোমরা এই ইংলিশের কোর্সটা থেকে তোমরা যথেষ্ট বেনিফিট পাবে। পুরো ওই লেভেলটা পুরোটাই মেনটেন করা হবে। WBCS, SSC, CHSL সবটাই পুরো লেভেলটাই মেনটেন করা হবে। যেটা তোমাদের ফার্স্ট অফ অল যেটা জানার খুব দরকার আর কি, এই জায়গায় পড়তে এসে যেটা জানার খুব দরকার, যে কিছু বেসিক আমরা যেটা জেনারেল যে ইংলিশটা আমরা একাডেমিক জায়গায় পড়তাম, সেই জায়গা থেকে এই ইংলিশটা একটু আলাদা। আর আমার কাছে এখানে কিছু আমার অন্য ব্যাচেরও স্টুডেন্ট আছে, দেখলাম তারাও জয়েন করেছে, তো তারাও পড়তে চাই তাই জয়েন করেছে। তারাও জানে আমার ক্লাস তারা অনেকদিন করছে। যারা নতুন তাদেরকেও বলছি, প্রত্যেককেই বলছি যে বেসিক ইংলিশ যেটা আমরা একাডেমিক জায়গায় পড়েছি তার থেকে কম্পিটিটিভ ইংলিশটা একটু আলাদা। আলাদা বলতে স্যার কি আলাদা রুলস পড়তে হয়, আলাদা নিয়ম কিছু জানতে হয় না? রুলস একই জিনিস, রুলস একই থাকে কম বেশি, বাট যেটা আলাদা হয় যে এখানে কোশ্চেনের ধরনটার অ্যাপ্রোচটা আলাদা হয়। কোশ্চেনের ধরন আলাদা হয় বলতে তোমরা হয়তো কেউ শুনবে, এখানে হয়তো অনেকেই আছো যারা এই ব্যাপারটার সঙ্গে খুবই অভ্যস্ত, বাট কেউ কেউ আছো ধরো এটা জানো না। এরর বলে কোনো জিনিস শুনেছো ইংলিশ এর আগে? হ্যাঁ, বাকিরা যারা শোনোনি কোনো সমস্যা নেই, আমি জিরো লেভেল থেকে পড়াই, একদম পুরো জিনিসটাই তোমাদের সঙ্গে ডিসকাস করবো, এবং জিরো থেকে একদম হাই অবধি প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট যাবে। জিরো থেকে শুরু হবে একদম যেখানে এক্সাম পয়েন্ট অফ ভিউ যে আমাদের যে কোশ্চেন সেই লেভেল অবধি আমি পড়াবো। এবং প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পর তোমাদেরকে 50টা মতো এক্সারসাইজ, আমরা 40 থেকে 50টা এক্সারসাইজও আমরা করাবো। তো 40টা থেকে 50টা এক্সারসাইজ করা মানে দেখা যাবে যে যখন পুরো গ্রামারটা তোমাদের শেষ হবে তখন কম করে তোমরা 500টা ইংলিশের কম্পিটিটিভ রিলেটেড যে কোশ্চেন হয়, ইংলিশের যে কম্পিটিটিভ জগতের যে কোশ্চেন, তার তোমরা 500টা কোশ্চেন তো আমার কাছেই প্র্যাকটিস করে নেবে। এবার তারপরে যদি তোমরা রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে কোনো মক টেস্ট থেকে কোশ্চেন প্র্যাকটিস করো বা কোনো গ্রামার বই থেকে করো, তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, যদি আমার কথা মতো চলো এবং আমার কথা মতো যদি প্র্যাকটিস করো। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে যেটা হয় আমি দেখেছি, অনেক ব্যাচ তো আমি পড়াচ্ছি, সেখানে শুরুর দিকে ব্যাচে ভালো স্টুডেন্ট থাকে, অনেকেই থাকে, ব্যাচ ভর্তি থাকে, 15, 20, 22, 25, আমি 40-45 জন অবধি ক্লাস করিয়েছি। সেই 40-45 জনের ব্যাচে আজকে হয়তো ক্লাস করে মানে 5-7 মাস পর ওই 7 জন, 8 জন, 10 জন, মানে সব স্টুডেন্টগুলোই ক্লাস করে, আর বাকিরা আস্তে 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 একে একে করে সব গায়েব হয়ে গেছে। ঠিক আছে, তো ইংলিশের ক্ষেত্রে এটা প্রচুর দেখা যায়। তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা কন্টিনিউ পড়াশোনার মধ্যে থাকো, আর আমি যে অ্যাপ্রোচে তোমাদের শেখাবো, তোমরা যে কোনো কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে এই ব্যাচে যারা পড়বে তাদের যেগুলো শেখানো হবে, তোমরা যে কোনো কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, যে কোনো কোশ্চেন তোমাদের এক্সামে এলে যদি প্র্যাকটিস ঠিকঠাক থেকে থাকে সলভ করতে পারবে। রুলস যে কিছু ছেড়ে চলে যাবে এরকম না, প্রত্যেকটা রুলসই শেখানো হবে এবং রাইট অ্যাপ্রোচও শেখানো হবে। যেটা তোমাদের বলার যে এই যে এররটা ঠিক কি না, এররটা হচ্ছে যদি তোমাদেরকে একটু দেখাই আমি, যে এররটা হচ্ছে একটা কোশ্চেন থাকবে এইভাবে, যেটা একটা লম্বা লেন্দি একটা 2 লাইন বা 3 লাইনের কোশ্চেন থাকবে, সেই 2 লাইন বা 3 লাইনের কোশ্চেনের ভিতরে এরকম স্ল্যাশ থাকবে, এইভাবে স্ল্যাশ করে দেবে, 1, 2, 3, 4 এইভাবে স্ল্যাশ করে দেবে।
এক মিনিট, তাহলে কি হবে না স্ল্যাশ করে দেবে। এই স্ল্যাশটা করে দেওয়ার পরে কি করবে না এ বি সি ডি করে তার নাম দিয়ে দেবে যে এ বি সি ডি ই। এই যে নাম দিয়ে দিবে, দিয়ে তোমাদেরকে বলবে যে এই যে 5টা জায়গা আমরা বানিয়ে দিলাম স্ল্যাশ করে, যে বানিয়ে দিলাম স্ল্যাশ দিয়ে, এর মধ্যে কোথায় এরর আছে, কোথায় সমস্যা আছে, কোথায় এরর কথার অর্থ হচ্ছে কোথায় গ্রামাটিক্যাল ভুল আছে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর যদি কেউ এররে ভালো হতে চায় তাকে পুরো গ্রামারই শিখতে হবে। তার কারণ এই সেন্টেন্স শুরু সাবজেক্ট থেকে শুরু করে লাস্ট অবজেক্ট অবধি পুরোটাতে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হিসাবে নাউন প্রোনাউন থাকবে, ভার্ব থাকবে, প্রিপোজিশন, কনজাংশন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব নিয়েই একটা সেন্টেন্স। তাই পুরো যদি না গ্রামার তোমরা শিখে থাকো সে কিন্তু কখনোই ভালো এররে করতে পারবে না। শুরুর দিকে দেখা গেল যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অবধি হতে ক্লাসে আছো, তারপরে ক্লাসটা যে কোনো কারণে করলে না, যে কোনো কারণে, তো দেখা গেল যে সেখানে কি হবে তোমাদের কিন্তু আধা আধুরা নলেজ থেকে গেল, এরর করতে গেলে অর্ধেক পারবে অর্ধেক পারবে না, এরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে। কারণ এরর সলভ করতে গেলে যেটা গ্রামাটিক্যাল জায়গায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে এরর থেকে, সেটা সলভ করতে গেলে কিন্তু ওভারভিউটা খুব জরুরি, পুরো গ্রামারের ওভারভিউটা খুব জরুরি। ঠিক আছে, এরর নিয়ে কারো কোনো সমস্যা? এরর কিভাবে পড়লে সবাই দেখতে পাচ্ছ? অর্চনা বুঝতে পেরেছো? আসিফা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সেকেন্ড যেটা কোশ্চেনের প্যাটার্ন হয় সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। কি কি কোশ্চেনটা হয়? ইমপ্রুভমেন্ট। যে একটা সেন্টেন্স, আমি ইমপ্রুভমেন্টটা কিভাবে হয় তোমাদের দেখাচ্ছি। যে ইমপ্রুভমেন্ট কি না, ইমপ্রুভমেন্ট হচ্ছে যে যখন কোনো কোশ্চেন এইভাবে লাইনে কোশ্চেন থাকবে, এটাও 2-3 লাইনের একটা কোশ্চেন, কিন্তু সেখানে একটা বিশেষ ব্যাপার থাকবে, সেটা হচ্ছে যে এই লাইনের কোশ্চেনের মধ্যে একটা বড় অংশকে এইভাবে ব্ল্যাক কালার করে দেওয়া হবে। ঠিক যেরকম আমি ব্ল্যাক টানছি, ব্ল্যাক লাইন হচ্ছে, ওইরকম একটা ব্ল্যাক কালার করে দেওয়া হবে। এবং ব্ল্যাক কালার করে দেওয়ার পর বলা হবে যে ওই যে যেটা ডিপ ব্ল্যাক করা হলো ওই পোর্শনটাতে কি কোনো ভুল আছে, যদি ভুল থেকে থাকে তাহলে সেটাকে ইমপ্রুভ করে দাও। ইমপ্রুভ করে দেওয়ার কথার অর্থ কি না, যদি ভুল থাকে সেটাকে ঠিক করে দাও, সেটাকে ইমপ্রুভমেন্ট বলে। যে যদি কোনো ভুল থেকে থাকে ওই গ্রামাটিক্যাল জায়গাটায় সেটা ঠিক করে দাও। এবার সেই ভুলটা নাউন রিলেটেডও হতে পারে, প্রোনাউন রিলেটেডও হতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, যে কিছু রিলেটেড ওই ভুলটা হতে পারে। তো পুরো গ্রামারের না ওভারভিউ থাকলে সে ইমপ্রুভমেন্টেও কখনো ভালো হতে পারবে না। ঠিক আছে, তো তোমাদেরকে প্রথম দিন আমি এটাই শেখাতে চাইছি যে ইংলিশে ভালো হতে গেলে পুরো গ্রামারটা শেখাটা জরুরি। আদারওয়াইজ যে আমি স্যার অ্যাডজেক্টিভ খুব ভালো জানি, সেখান থেকে স্যার কোশ্চেন আসবে, স্যার আমি খুব অ্যাডভার্ব খুব ভালো পারি, সেখান থেকে কোশ্চেন না, এভাবে কোশ্চেন আসা ডিফিকাল্ট। তোমাকে পুরো গ্রামারটা শিখতে হবে। আর আমি তোমাদেরকে চেষ্টা করি যতটা সহজভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করা যায়। এরর দেখলে ইমপ্রুভমেন্ট ব্যাপারটা কি সেটা তোমাদের বললাম। এবার এই এরর ইমপ্রুভমেন্ট বাদ দিয়ে কিছু ফিলার থাকবে, ফিলারেও ওই ওই ধরনেরই ব্যাপার থাকবে, ওই এরর ইমপ্রুভমেন্ট রিলেটেডই ওইরকম গ্রামাটিক্যাল ব্যাপার। তোমরা প্রত্যেকে শুনবে সিনোনিমস, অ্যান্টোনিমস, এইসব শুনেছো নিশ্চয়ই, যে সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো এই কম্পিটিটিভ জগতে এসছো মানে মোটামুটি জানো, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজেস, এই জিনিসগুলো গ্রামার মানে ইংলিশে প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো জায়গা থেকে এসেই থাকে। আর ওই ব্যাপারটা যে 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 চারটে লোকের কথা আমি বললাম, যে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজেস, ফেজাল ভার্ব, এই 5জন লোকের থেকে তুমি একটা যে কোনো কোশ্চেনে যদি 30 নম্বরের কোশ্চেন থাকে, তার মধ্যে তুমি জেনারেল কম্বাইন্ডের যে কোনো পরীক্ষায় তুমি 12 থেকে 14 অবধি তুমি ওই জায়গাটা থেকে আশা করতে পারো। এবং বাকি যদি 30-এর আমি যদি বাকিটা ধরি, বাকি বলতে বাকি যে পোর্শনটা 30-এর ধরো আর 15, 16, 17, ওটা গ্রামাটিক্যাল জায়গা থেকে। তো এইভাবে স্ট্যাটিক পার্ট এবং গ্রামাটিক্যাল পার্টকে কম্বাইন করে তোমাদের যে কোনো এক্সামের কোশ্চেনকে সেট করা হয়। আমার কাজ হচ্ছে তোমাদের জন্য গ্রামারটা শেখানো, আমার কাজ তোমাদের জন্য গ্রামারটাকে প্র্যাকটিস করানো। তোমাদের কাজ হচ্ছে ওই যে আমি ইনস্টিটিউট থেকে যে সিনোনিমস, অ্যান্টোনিমস থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজেস, ফেজাল ভার্ব এগুলো প্রোভাইড করা হবে, সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং সেই মুখস্থ করার সাথে সাথে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে সেটা তুমি আমার কাছে ডিসকাস করতে পারো, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো যে স্যার এই সিনোনিমসটা ঠিক বুঝতে পারছি না, বা এই অ্যান্টোনিমসটা ঠিক বুঝতে পারছি না, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা একটু কীভাবে সহজ উপায়ে বলা যায় একটু যদি বলতেন, তো আমি চেষ্টা করবো যতটা ইজি ওয়েতে বলা যায়। ওই জায়গাটাতে আমার কোনো ভূমিকা নেই, ওটা সম্পূর্ণ একটা স্টুডেন্টের উপর, সে কিভাবে ওই অ্যাপ্রোচটা স্যার নিচ্ছে। অনেকক্ষণ শুরু হয়েছে? না অনেকক্ষণ নয়, আমি একটু লেট আজকে। সাধারণত আমি লেট করি না কোনো কাজে, কিন্তু আজ বাড়িতে একটু সমস্যা থাকার জন্য আমি একটু লেট, 5-7 মিনিট। স্যার আমি একটু লেট করেছি, এই জন্য জিজ্ঞাসা করলাম। না 7:30 থেকে ক্লাসটা হওয়ার কথা ছিল, বাট আমি 10 মিনিটের লেট। যদিও আমি কোনো ব্যাচে লেট করি স্যার না। আমি লেট করেছি স্যার, একটু রিপিট করবেন? হ্যাঁ অবভিয়াসলি ফার্স্ট ক্লাস, পরের দিন থেকে আমিও টাইমে থাকবো, তোমরাও আমি এটা খুব নিজের উপর খুব খারাপ লাগছে, এটা একটা ফার্স্ট ব্যাচ আমি পড়াচ্ছি আমার লাইফে, যেখানে আমি এখানে পিঙ্কি, আসিফা এরা আমার অন্য ব্যাচে পড়ে, ওরা জানে যে আমি কখনো লেট করি না, আমি ক্লাসের টাইমেই থাকি, ওরাও টাইমেই থাকে।
তো আজ আমি যে কোনো কারণে একটু লেট, তো তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু পরের দিন থেকে যারা লেট করছো তারা কিন্তু টাইমে আসবে, ঠিক আছে? আজকে না ফার্স্ট ক্লাস। স্যার, আমার একটু লেট হয়ে গেল স্যার আজকে, অন্য অন্য দিন না, লেট আমিও তো হয় লেট না। বললাম, আমি তো অ্যাপোলজি, আমিও সরি যে আমিও লেট আজকে, তাই তোমাকে কিছু বলছিও না। তো ব্যাপারটা হচ্ছে যে ইংলিশের যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা আমি সবাইকে সঙ্গে একটা ওভারভিউ ডিসকাস করছি। এই ব্যাচে সবাই পড়ছো মানে তোমরা ইন জেনারেল যে কোনো এক্সাম দেবে, যে কোনো এক্সাম দেবে। আর আমি যে ইংলিশটা পড়াবো তোমাদেরকে, এই ব্যাচে যে ইংলিশটা পড়াবো সেটার জন্য তোমরা যে কোনো, সেটা গ্রুপ ডি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস অফিসার অবধি যে কোনো এক্সামের জন্য অ্যাপ্লিকেবল সেটা, ঠিক আছে? তো সেই সেই লেভেলের পড়াশোনাটা এখানে হবে। তো এবার সেটা সেটা বোঝাতে গিয়ে তোমাদেরকে নতুন একজন স্টুডেন্ট পম্পা বললো যে স্যার একটু ডিসকাস করবেন যেটা প্রিভিয়াসলি কি বললেন। আমি প্রিভিয়াসলি একটাই জিনিস তোমাদের সাথে ডিসকাস করেছি যে কোশ্চেন কী ধরনের এক্সামে তোমরা দেখতে পাবে। তোমরা হয়তো জেনেও আছো যে এরর বলে একটা এক্সামে কোশ্চেন পড়ে, সেটার ওভারভিউ তোমাদেরকে এই এক্সাম্পলটা দ্বারা দিয়েছিলাম যে একটা কোশ্চেন থাকবে এইভাবে, পরপর লাইনে কোশ্চেন থাকবে এবং সেগুলোকে একটা স্ল্যাশের আকারে দেওয়া থাকবে এবং সেই স্ল্যাশগুলোতে কোনো স্ল্যাশে এ বি সি ডি ভাবে দেওয়া থাকবে। তোমাদেরকে অপশনে থাকবে যে ভুল কোথায় আছে, এতে ভুল আছে না বিতে ভুল আছে না সিতে না ডিতে না ইতে, কিসে ভুল আছে, যে জায়গাটা ভুল আছে সেটাকে টিক করো। তোমার যদি মনে হয় যে স্যার বিতে গ্রামাটিক্যাল এরর আছে, স্যার বিতে নাউনে এটা হওয়া উচিত ছিল ওইটা হয়েছে, তাহলে সেটা বেটাই অ্যান্সার। যেটা ভুল সেটাই অ্যান্সার, যেটা ঠিক সেটা অ্যান্সার না, যেটা ভুল যেই জায়গাটা ভুল তোমাকে কি কাজটা কি দেওয়া হচ্ছে, এরর আইডেন্টিফাই করতে দেওয়া হচ্ছে। তোমরা কোনো জায়গায় একাডেমিক জায়গা বলতে 1 to 12 একাডেমিক জায়গায় কোনোদিন এই ধরনের কোশ্চেন কোথাও দেখেছো? পম্পা, পিঙ্কি, কোথাও দেখেছো এই ধরনের কোশ্চেন? না স্যার, আমি কোনো না। পরীক্ষা না দিইনি। স্যার। হ্যাঁ, তো এই ধরনের কোশ্চেন দাওনি বলে আমি কি বলেছি, অন্যান্য যারা আছে এই ব্যাচে যারা আমাকে জানে তারাও জানে যে আমি সবসময় জিরো থেকে শুরু করি। অনেকের কাছে ব্যাপারটা হয়তো মনে হচ্ছে যে স্যার এগুলো তো জানি আমি, কিন্তু আমি ভালো করে জানি যেখানে এক একজন হয়তো থাকবে সে এই ব্যাপারগুলো সম্পর্কে, এত কমন ব্যাপারগুলো সম্পর্কেও নলেজ নেই। আমার কাজ, আমার ডিউটি হচ্ছে তোমাদেরকে সেটা করা, আইডেন্টিফাই করা। এরর কিভাবে সলভ করতে হয় সেটা আমরা ডিসকাস করলাম, যে কিভাবে না আমাদেরকে পুরো গ্রামারের ওভারভিউ থাকলে, পুরো গ্রামারটা যদি আমরা ভালো করে শিখি, কোনো জিনিসের ভুল বের করতে গেলে আমাদেরকে পুরোটা জানা দরকার, তবে তো তার ভুলটা বের করবো আমরা। যদি আমি কোনো রুলসই না জানলাম, সেগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাই না জানলাম, তাহলে আমরা ভুলটা বের করবো কি করে? আমাদেরকে ভুলটা বের করার জন্য আমাদেরকে গ্রামারটা ভালো করে শিখতে হবে। তার জন্যই এই ধরনের কোশ্চেন কোনো দিন একাডেমিক জায়গায় পড়ে না, এগুলো এই কম্পিটিটিভ জগতেরই জিনিস, যে একটা বড় বড় সেন্টেন্স দেওয়া হবে এবং সেন্টেন্সের মধ্যে স্ল্যাশ করে বলা হবে যে এবিসিডির মধ্যে কোথায় ভুল আছে বের করো। আরেকটা জিনিস কি বলা হলো ওই ধরনের একটা কোশ্চেন হওয়ার পর, আরেকটা ধরনের কোশ্চেন হয় ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট মানে, ইমপ্রুভমেন্ট কথার বেঙ্গলি অর্থ কি? কোনো একটা জিনিসকে ইমপ্রুভ করা মানে বেটার করা। সেরকম একটা তোমাকে এরকম একটা বড় সেন্টেন্সের মধ্যে একটা ব্ল্যাক কালারের একটা পোর্শন দেওয়া হবে, একটা জায়গা, সেখানে কিছু সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটাকে বলা হবে যে এই যে সেন্টেন্সটা ব্র্যাকেটের মধ্যে, এটার মধ্যে কি কোনো ভুল আছে, যদি ভুল থাকে তুমি ঠিক করে দাও। তার মধ্যে এখানে এবিসিডি করে অপশন থাকবে, যে এইখানে যে এবিসিডিতে অপশন আছে এর মধ্যে কোনটা লাগালে তোমার মনে হয় সবচেয়ে বেটার হবে। তো তুমি দেখলে যে ও এখানে তো এই ভুলটা আছে, এই ভুলটা যদি না থেকে থাকে যে অপশনটা আছে সেটাই লাগাতে হবে। দেখলে হয়তো সি এর অপশনটাতে ওই ভুলটাকে ঠিক করে অপশনটা দেওয়া আছে, তুমি সেইটাকে এখানে পুট করে দিলে, সেটাই অ্যান্সার হয়ে গেল। প্রত্যেকে ইমপ্রুভমেন্ট সম্পর্কে আইডিয়া ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ইমপ্রুভমেন্ট, এরর, এই দুটো হচ্ছে মেন পার্ট। এছাড়াও গ্রামাটিক্যালের অনেক জিনিস আছে যেগুলো তোমাদেরকে কি করব, যত পড়ানো হবে তত আমি তোমাদেরকে বেটার ওয়েতে তোমাদেরকে বোঝাতে পারবো। আমার সঙ্গে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই করি, আমার স্টুডেন্টদেরকে, এখানে অন্য স্টুডেন্টরাও আছে তোমাদের ব্যাচে যারা অলরেডি আমার কাছে পড়ে অন্য ব্যাচে, তো তাদেরকেও তোমরা পার্সোনালি জিজ্ঞেস করতে পারো যে শুরুতেই টিচার সম্পর্কে কোনো ওভারভিউ এনো না, ঠিক আছে? আমার তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমি, আমার 4টে ক্লাস করো, 4টে ক্লাস করো, 4টে ক্লাসে দেখো কতটা তোমরা ইমপ্রুভ করতে পারছো নিজেদেরকে, ঠিক আছে? 4টে ক্লাস করো, দেখবে যে আশা করি তোমাদেরকে আমি কোনো ব্যাচে আমি কোনো ব্যাড রিভিউ পাই না, তো তোমাদেরকেও আমি আমার সেরাটা দিয়েই যতটা ইজি ওয়েতে চেষ্টা করা যায় ব্যাপারটাকে, অ্যাপ্রোচটাকে রাখা যায় এবং বেটার আন্ডারস্ট্যান্ডিং তোমরা পাবে, ঠিক আছে? তো তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। ইংলিশে বেটার হতে গেলে তোমরা যদি আমার সঙ্গে স্টিক থাকো 6-7 মাস 8 মাস যদি স্টিক থাকো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদেরকে ওই 8 মাস পর আশা করি তোমরা একটা বেটার ইংলিশের স্টুডেন্ট হবে, ঠিক আছে? এতদিন অনেকেই অনেক কিছু শিখতে পারোনি হয়তো বিভিন্ন পরিস্থিতির জন্য, যাই হোক তোমরা এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছে মানে কি কিছু শেখার জন্য, তো আমি চেষ্টা করবো পুরোটা দেওয়ার, আমার তরফ থেকে যতটা করা যায় ততটা করার চেষ্টা করবো। তো এই ছিল আমাদের হচ্ছে কোশ্চেনের মেন দুটো ধরন, এছাড়াও অন্যান্য ধরনও মডার্ন কোশ্চেন হচ্ছে, সেগুলো আমি করে তোমাদের দেখাবো যে কীরকম টাইপের কোশ্চেন হয়। থার্ড যে ব্যাপারটা আমি তোমাদের সাথে ডিসকাস করলাম সেটা হচ্ছে যে একটা স্ট্যাটিক ব্যাপার থাকে। কেউ জানো স্ট্যাটিক কথার অর্থ কি? কেউ এটা শুনেছো স্ট্যাটিক জিকে?
হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ট্যাটিক জিকে যেটা শুনেছো, এই স্ট্যাটিক জিকে ব্যাপারটা কি বলতো, যে স্ট্যাটিক জিকে মানে কিছু জিকের কিছু কোশ্চেন যেগুলো অনেক দিন আগে থেকেই আছে ওই রকম, আর আজকেও তোমরা পড়ছো, 5 বছর পরে যে পড়বে সেও ওই স্ট্যাটিক জিকেটাই পড়বে। কোথায় কে মানে বন্দর আছে, কোথায় কোন কারেন্সি কাদের কি, কোন স্টেডিয়াম কোথায় আছে, কোন দেশের রাজধানী কি, এইসব ব্যাপারগুলো কি স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে থাকে। তো এই স্ট্যাটিক ব্যাপারটার কথাই হচ্ছে যেটা কখনো বদলায় না, স্ট্যাটিক। তো এই যে বদল যেটা হয় না, এই যে কারেন্ট অ্যাফেয়ার প্রতি বছর বদলায় না, বদলায় না, দেখবে প্রতি বছর বদলে যায়, বদলাই যায়। বদলায়, তো সেটাকে স্ট্যাটিকের মধ্যে বদলে ফেলা যায়। যায় না, সেটাকে স্ট্যাটিকের মধ্যে ফেলা যায় না। কিন্তু স্ট্যাটিক ব্যাপারটা কি না, যেটা থেকে যায়, সেরকম ইংলিশে স্ট্যাটিক জিকে তো ইংলিশে নেই, বাট এখানে স্ট্যাটিক একটা ব্যাপার থেকে থাকে, যেটা কি আমরা কি বলবো না, সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি কথার অর্থ কি না, ভোকাবুলারি কথার অর্থ হচ্ছে যেখানে হচ্ছে সাইনো আর সিনোনিমস অ্যান্টোনিমস পড়তে হবে তোমাদেরকে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এইটা পড়ার একটা ব্যাপার আছে। তারপরে কি আছে না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা ব্যাপার আছে, যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা তোমরা পিডিএফ তোমাদেরকে আমি প্রোভাইড করবো, সেটা পেয়ে যাবে। দেন ইডিয়ম ফ্রেজেস একটা ব্যাপার আছে, সেটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে। বাট এটা আমি কেন বলছি তোমাদের না, এখানে টিচারের কোনো কাজ নেই, তোমাদের কাজ কি এগুলোকে প্রত্যেকদিন 10টা 12টা করে মুখস্থ করা। আদারওয়াইজ এটাকে কেউ বেটার করতে পারবে না, যদি না মুখস্থ করো এটাকে কেউ বেটার করতে পারবে না। আরেকটা জায়গা আছে ফেজাল ভার্ব, ঠিক আছে, ফেজাল ভার্ব। তো এই যে আমি বললাম সিনোনিমস অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড ইডিয়ম, এই যে 5টা এরিয়া, এই 5টা এরিয়ার কন্টেন্ট তোমাদেরকে ইনস্টিটিউট প্রোভাইড করে দেবে টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ যেখানেও। তোমাদের কাজ হচ্ছে ওগুলোকে রাত দিন করে 5টা 10টা 7টা 8টা 12টা করে করে মুখস্থ করা, এবং যত মুখস্থ করবে তোমরা তত ওই পোর্শনটাতে বেটার হবে। যদি তোমাদের অ্যাপ্রক্স ধরে নিয়ে একটা এক্সামে 30 নম্বরের কোশ্চেন হয় ইন জেনারেল কোনো কম্পিটিটিভ এক্সামে, তার মধ্যে রেশিও এরকমই থাকবে, 12 থেকে 14টা কোশ্চেন থাকবে স্ট্যাটিক, মানে এই জায়গাটা থেকে, যে জায়গাটা আমি এক্ষুনি তোমাদের সাথে ডিসকাস করলাম। আর যে বাকি যে 16 নাম্বার থাকবে, 15 থেকে 16 নাম্বার, এটা গ্রামাটিক্যাল পার্ট, যেটা আমার কাজ। তাহলে সে স্ট্যাটিকে কি আপনি কোনো হেল্প করবেন না? অবশ্যই। যদি কোনো স্ট্যাটিকে কিছু বুঝতে না পারো, কেউ হয়তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনকে বুঝতে পারছো না, কেউ হয়তো ইডিয়ম ফ্রেজেস বুঝতে পারছো না, কারো হয়তো ফেজাল ভার্বের কোনো কিছু একটা মনে রাখতে অসুবিধা হচ্ছে, তোমরা অবভিয়াসলি আমার সাথে ডিসকাস করবে। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তো পেয়েই যাবে গ্রুপ থেকে, পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি ক্লাসে ডিসকাস করে দেবো। গ্রুপে কখনো তোমাদেরকে বলছি, আমি অন্যান্য গ্রুপেও বলেছি, আমাকে কখনো মেসেজ গ্রুপে করবে না, আমার গ্রুপে মেসেজ দেখার সময় নেই। পার্সোনালি আমাকে পাঠাবে, আমি মেসেজটা দেখে রাখবো, তোমার ক্লাসে তোমাকে আমি লাস্টের 5 মিনিট 10 মিনিটে একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, তাতে আমরা ডিসকাস করে দেবো। প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পারলে, ইংলিশের ওভারভিউটা প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রথম দিন যারা নতুন আছো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। আর তোমাদেরকে আমি একটা বিশেষ কথা বলতে চাই অ্যাজ এ টিচার, যে তোমাদের কাছে কোশ্চেন করার স্বাধীনতা আছে, কারণ কোশ্চেন না করলে তোমরা শিখতে পারবে না। কোশ্চেন কর, যত বেশি কোশ্চেন মনে হয় সব করো, কোশ্চেন যা ইচ্ছে হয় কোশ্চেন করো, ঠিক আছে? তাহলেই তোমাদের কি হবে, একটা শেখার একটা প্রবণতা তৈরি হবে। আর আমি তোমাদেরকে কখনো কোশ্চেন করলে যে স্যার ইরিটেট হবেন, বা এত ইজি ব্যাপার আমি জিজ্ঞেস করলে অন্যান্য ফ্রেন্ডসরা আমাকে কি ভাববে যে এই ব্যাপারটাও জানে না, এগুলো ভেবো না। এটা কম্পিটিটিভ জগৎ, এখানে তুমি শিখতে এসছো, তোমাকে শিখে এখান থেকে যেতে হবে। কে কি ভাবলো, কে কি তোমাকে নিয়ে তাদের কি মতামত, সেসব কিছুই যায় আসে না। যার কাছ থেকে তোমরা শিখতে এসছো সে যদি তোমাদেরকে কোশ্চেন করতে বলে, তোমাদের প্রবলেমটা কোথায়? ঠিক আছে? তাই বেঝিঝাক যা কিছু মনে আসবে কোশ্চেন করবে। অন্যান্য ব্যাচেও এইভাবে কোশ্চেন আসে আমার কাছে, অনেক হ্যাপাজার কোশ্চেন, তোমরাও করবে, কোনো সমস্যা নেই। যেটা নেক্সট কথাটা তোমাদেরকে বলতে চাই, যেটা একদম মাথায় ঢুকিয়ে নাও, নেক্সট কথা এটাই, যে তোমরা এতদিন যে কেউ কিছু ইংলিশ জানো না এরকম তো না। প্রত্যেকে 1 থেকে শুরু করে আমাদের একাডেমিক জায়গায়, ঠিক আছে, 12 অবধি ইংলিশ আমরা পড়েছি। স্যার যেটা পড়াবেন সেটাকে কিছু নতুন পড়াবেন না, ওই জিনিসগুলোই পড়াবো, অ্যাপ্রোচ আলাদা, ডিফারেন্ট মেথড, ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট ওয়েতে, বাট পড়ানো হবে ওই একই জিনিস। তাহলে কি বলতে চাইছেন আপনি? না, আমি তোমাদেরকে এটা বলতে চাইছি যে তোমরা এতদিন পড়তে গিয়ে বিভিন্ন জিনিস পড়েছো, ভুল পড়ো ঠিক পড়ো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে ব্যাপারটা তোমাদেরকে এটাই বলতে চাই, যদি ধরো আমি তোমাদেরকে কিছু একটা বললাম যে এইটা ঠিক, তোমরা যদি কেউ বলো স্যার ওইটা পড়িয়েছিলাম, ওই বইয়ে স্যার ওইটা দেখছিলাম, বা কেউ তো স্যার এটা কখনো আমি তো ঠিক দেখিনি, অমুক বইয়ে ওইটা স্যার ঠিক করা ছিল, ঠিক আছে? এই সব ব্যাপারগুলো এখানে করো না। তার কারণ প্রত্যেকে তোমরা বড় হয়েছো, প্রত্যেকে অ্যাডাল্ট। কারণ কোন স্যার কেন কিভাবে পড়িয়েছেন, কেনই বা ওটা লিখেছেন, কোন বইয়ে প্রিন্টিং মিস্টেকে ওইটা ছাপা হয়েছে,
তার উত্তর আমার কাছে নেই, তার সত্যিকারের কোনো উত্তর আমার কাছে নেই। কেন এই কথাটা বলে দেওয়া, তার কারণ অন্য অন্য ব্যাচেও সেটা প্রমাণ করেছি আমি, তোমাদেরকেও বলছি, কদিন পর প্রমাণ হয়ে যাবে যে ডেলি লাইফে আমরা যে কথা বলি, ইংলিশটা যে বলি ডেলি লাইফে, তার মধ্যে 80% ভুল, 80% ভুলভাল বলি। তাহলে স্যার এই যে ভুলভাল বলি, তাহলে স্যার কেউ ঠিক করেনি কেন? ভুল তো বলা মোটেও ঠিক না। কারণ ঠিক না করার কারণ এটাই যে যেমন আমরা বেঙ্গলিও অনেক ভুলভাল বকি, যদি এই মুহূর্তে বেঙ্গলির পিএইচডি কাউকে আমাদের ভাষাটা শোনানো হয়, সে 101 ভুল বের করে দেবে, কেউ ঠিক করতে আসে না। তার কারণ হচ্ছে কি, স্পোকেন ইংলিশ বা কোনো একটা ভাষা, কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ভাব বিনিময়ের একটা মাধ্যম, জাস্ট মিডিয়াম হিসাবে কাজ করে। আর ভাব বিনিময় করার জন্য কোনো প্রপার সেন্টেন্স বলার কোনো প্রয়োজনীয়তা নেই, জাস্ট বোঝাতে পারলেই যথেষ্ট। তাই জন্যই কেউ কারো ভুলও ধরে না, আর কেউ কিছু ভাবেও না ভুল বললে। কিন্তু যখনই গ্রামাটিক্যাল জায়গায় আমরা আসবো, সেই ভুলগুলো কিন্তু তোমরা হাতে নাতে দেখতে পাবে, এবং ভুলভাল বলো যে সেগুলো রিয়েলাইজ করবে। তখন কেউ এইসব তর্ক করো না, স্যার এতদিন তো স্যার এটাই জেনে এসছি, তাহলে কি এটা ভুল? যদি আমি প্রথম দিনই ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ ভুল, যা জেনে এসছো সব ভুল। আজকের ডেটে আমি তোমাকে একটা নলেজ দিচ্ছি, মানে সেটা সবচেয়ে আপডেটেড নলেজ দিচ্ছি, ঠিক আছে? এবং কেউ আমাকে বললো, স্যার অমুক স্যারের কাছে পড়ছিলাম, সে তো স্যার এইটা পড়িয়েছিল। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে 2016 ধরো গ্রামার বই তোমার কাছে আছে, কারো কাছে 2020 গ্রামার বই আছে, ওই একই অথারে। তুমি যদি এই দুটো বইকে নিয়ে ভালো করে রিসার্চ করতে বসো না, দেখবে কিছু কিছু জায়গায় কিছু কিছু রুলের পরিবর্তন হয়েছে। এবার ধরো যে 2016 বইটা পড়িয়ে যে স্যার পড়িয়েছিলেন, সে তার মতো করে তার কাছে যে নলেজটা ছিল সেটা তোমাদের দিয়েছেন। 2020 বই পড়ে আমি তোমাদের পড়াচ্ছি, আমি আমার কাছে যে নলেজটা সেটা দিচ্ছি, তার মানে কি উনি ভুল? না, উনি কোনোভাবেই ভুল নয়। ওনার কাছে সেটা সবচেয়ে লেটেস্ট যেটা ছিল উনি সেটা দিয়েছেন। আমার কাছে এই মুহূর্তে যেটা লেটেস্ট সেটা তোমাদেরকে আমি দিচ্ছি। 2022 সালে দেখা যাবে তুমি অন্য কারো কাছে পড়ছো, সে দেখা যাবে আমার কাছে তো শিখেছো একটা জিনিস একটা ভাবে, উনি হয়তো অন্যভাবে বলছেন। ওনার সঙ্গে তুমি তর্ক করবে যে স্যার আগের স্যার তাহলে আমাকে ভুল পড়িয়েছেন। না, আগের স্যার কখনোই ভুল পড়াননি। আগের স্যারের সময়ে যেটা সবচেয়ে লেটেস্ট ব্যাপার ছিল সেইটা পড়িয়েছেন। কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সবসময় আপডেটেড একটা ব্যাপার, সবসময় তোমাদের কাছ থেকে ডিমান্ড করে। তাই জন্যই তো তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার জিজ্ঞেস করা হয়। কম্পিটিটিভ এক্সামে কারেন্ট অ্যাফেয়ার জিজ্ঞেস করা কেন জিজ্ঞেস করা হয়? যে তোমরা কতটা আপডেটেড, যুগের সাথে তোমরা কতটা সামঞ্জস্যপূর্ণ করে চলছো সেটা দেখার জন্য। আর সব জায়গাতেই আপগ্রেডেশনটা আছে, সেটা ম্যাথমেটিক্সেও আছে, সেটা রিজনিংয়েও আছে, সেটা ইংলিশেও আছে, সব জায়গাতে আছে। তো কাউকে এইভাবে জাজ করো না, তোমার আগের টিচারও ভুল ছিল না, আমিও যেটা পড়াচ্ছি আমার এই মুহূর্তে যেটা লেটেস্ট মনে হয়েছে সেটা পড়াচ্ছি। একটু আধটু চেঞ্জেসগুলো এরভাবে সবসময় কম্পিটিটিভ এক্সামে হতেই থাকে, সেই চেঞ্জেসগুলোকে অ্যাডাপ্ট করতে শেখো, কারো দোষ না ধরে, কারো ভুল না ধরে অ্যাডাপ্ট করতে শেখো। আগের স্যারের কাছে যদি কিছু পড়ে থাকো, তার কাছে আমি কিছু শেখানোর পর বলে দিলাম না উনি ভুল পড়িয়েছেন, মানে আমি কোনো টিচারই না, ওটা আমি বলতেই পারি না ওনাকে চিনি না জানি না, ওনাকে আমি সমালোচনা করতেই পারি না। আমার কাজ হচ্ছে তোমাকে এই ভালো অ্যাপ্রোচটা শেখানো, যে উনি হয়তো ওনার সময়ের যেটা লেটেস্ট ছিল, যেটা আপডেটেড ভার্সন ছিল উনি পড়িয়েছেন, বাট ওটা এখন চেঞ্জ হয়ে গেছে। কাউকে ইনসাল্ট করে কিছু পাওয়া যায় না, ঠিক আছে? তো আমি কাউকে ইনসাল্টও করতে চাইছি না, আর কাউকে কিছু ছোট বড় কথাও বলতে চাইছি না। আমার শুধু কাজ তোমাদেরকে লেটেস্ট ইনফরমেশনটা প্রোভাইড করা, এবং তোমরা সেই লেটেস্ট ইনফরমেশনটা চেষ্টা করবে পরীক্ষার খাতায় এলে ভালো করে এক্সিকিউট করতে। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড। তো এই ছোটোখাটো কিছু ব্যাপারগুলো যেগুলো আমি দীর্ঘদিন পড়ানোর সূত্র ধরে তোমাদেরকে আমি দেখতে পেয়েছি, যেগুলো ভুলভাল হয়, স্টুডেন্টদের সাথে মাঝে মধ্যে তর্ক বিতর্কে টিচাররা, আমি না হলেও অন্যরা জড়িয়ে পড়ে এইসব ব্যাপারগুলো নিয়ে। আমি ওই জিনিসগুলো পছন্দ করি না। তো তাই জন্য আমি তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম। আমরা তো সারা সিজনই পড়বো এবং সলিড নিট অ্যান্ড ক্লিন পড়াশুনো করবো। ফার্স্ট ডে এগুলো বলা জরুরি ছিল, তাই আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? এবার দেখো, এবার একটু পড়াশোনার কথা হোক, ঠিক আছে? এবার একটু পড়াশোনার কথা হওয়াটা জরুরি। লাস্ট আধ ঘন্টা আমরা একটু পড়াশোনার কথা বলি। দেখো কি হয়, যে কোনো জায়গায় সবসময় মাথায় রাখবে যে কোনো জায়গাতে যখন আমরা কোনো বই পড়ি, কোনো ইংলিশে লেখা যে কোনো যখন বই পড়ি আমরা, হয়তো তোমার কাছে একটা বই আছে হিস্ট্রি বুক, সেটা ইংলিশে লেখা, বা তোমার কাছে কোনো একটা কেমিস্ট্রি বা সায়েন্সের বুক, সেটা হয়তো ইংলিশে লেখা, বা কোনো নোবেল আছে ইংলিশে লেখা, বা কোনো পেপার পড়বে, যে কোনো জায়গায় যেগুলো ইংলিশ লেখা হয় সেগুলো তো প্রপার গ্রামাটিক্যাল ওয়েতে লিখতে হয়, ভুলভাল লিখলে তো সেখানে চলে না। তো সেই লেখাটাতে দেখবে সবসময় একটা জিনিস মেনটেন হয়, সেটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট। জাস্ট আজকে বোঝো, পরের দিন থেকে তো আমার কাছে তো এই তো নাউনের দেখো না পিডিএফ তো তোমাদের জন্য বানানো আছে, তো সেটা থেকে তোমরা পড়বই, সেটা নিয়ে কোনো সমস্যাই নেই। বাট আজকে কিছু বেসিক জিনিস ক্লিয়ার করে নাও।
যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ব্যাপারটাকে সবাইকে মেনটেন করতে হয়। আর এই ব্যাপারটা সবাইকে মেনটেন করতে গিয়ে দেখা যায় যে তিনটে টেন্সের খুব দরকার হয়ে পড়ে। তার কারণ কি, আমরা যে কথাগুলো বলি ডেলি লাইফে, সেই কথাগুলো হয় আমরা প্রেজেন্টে কথা বলি, এই যে আমার সাথে তোমাদের যে কথোপকথন চলছে প্রেজেন্টে, বা তোমরা যদি 2 বছর পর বলো যে এই স্যার ছিলেন যে ভুলভাল পড়িয়েছেন বা ঠিকঠাক পড়িয়েছেন, তার মানে সেটা কি হলো, সেটা অতীতের কথা হলো, পাস্টে। আর যদি বলো যে আমাদেরকে যে রিজনিং পড়াবে এই MICS ইনস্টিটিউটে, উনি ওইখান থেকে পড়াশোনা করেছেন বা উনি এইটা খুব ভালো পড়াবেন বলেছেন, তাহলে এই যে কথাটা হলো, তাহলে এটা কি হলো, এটা ভবিষ্যৎ। তাহলে মেনলি আমরা কি করি না, মেনলি নয়, 100% ওয়েতেই আমরা প্রেজেন্টে কিছু কথা বলি, আমরা পাস্টে কিছু কথা বলি, আমরা ফিউচারে কিছু কথা বলি। মানে প্রেজেন্টে থেকেই আমরা ফিউচারেও কথা বলি, যে আমরা অমুক তারিখে আমরা দীঘা যাব, আমরা অমুক তারিখে আমরা মানালি ঘুরতে যাব। তো এই যে ব্যাপারগুলো, এগুলো ফিউচারের ব্যাপারে এসে যাচ্ছে। তো এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার, আমাদের ডেইলি লাইফের দেখা যায় যে 70% কথা কিন্তু প্রেজেন্টেই হয়। পাস্টের কথা আমরা অ্যাপ্রক্স 25% বলি, আর 5% আমরা কিসে বলি, ফিউচার নিয়ে কথা বলি। বাট এই তিনটের কম্বিনেশনটা জানাটা খুব জরুরি, যে প্রেজেন্ট টেন্স কীভাবে ফরমেশন করতে হয়, পাস্ট টেন্স কীভাবে ফরমেশন করতে হয়, ফিউচার টেন্স কীভাবে ফরমেশন করতে হয়। এই জিনিসটা জানা কিন্তু খুবই জরুরি অ্যাজ এ রেসপেক্ট অফ দিস সাবজেক্ট। তার কারণটা হচ্ছে, যদি তোমাদেরকে আমি বলি, এখন আমি তোমাদেরকে টেন্স পড়াতে শুরু করি, যে টেন্স, তুমি বলবে স্যার টেন্স হতে ছোটবেলা থেকে পড়ছি, এখানে পড়ার আবার কি দরকার? কিন্তু এখানে পড়ার যে কতটা দরকার, এখানে এই ক্লাসে পিঙ্কি আছে, হ্যাঁ স্যার। পিঙ্কি টেন্স পড়ার কতটা দরকার? স্যার পুরোটাই টেন্সের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো দেখলে তোমাদেরই কেউ একজন স্টুডেন্ট, হয়তো ও একটু আগে ভর্তি হয়েছে বা অন্য ব্যাচে পড়ে, ও একটু জানে বলে, যেহেতু ওর কাছে তোমাদের মতো স্টুডেন্ট, ওর কাছে একটু হলো নলেজ আছে এই ব্যাপারটা সম্পর্কে, তাই তোমরাও স্টুডেন্ট, ও স্টুডেন্ট, যে টেন্সটা ডাইরেক্ট কোনোদিন টেন্স থেকে কোনো কোশ্চেন আসে না, ডাইরেক্ট কোনোদিন টেন্স থেকে কোনো কোশ্চেন আসে না। ওদেরকে আমি দেখিয়েছি, তোমাদেরকেও দেখাবো, যে ডাইরেক্ট কখনো টেন্স থেকে কোশ্চেন আসে না। কোশ্চেন কি হয়, টেন্স হচ্ছে ঠিক বাড়ির ভিতের মতো, ভিতটা যেমন কেউ দেখতে পায় না, কিন্তু ওটার উপরে একটা বাড়ি দাঁড়িয়ে থাকে, তেমন টেন্সের উপরেই গ্রামারটা দাঁড়িয়ে আছে। এবার আমরা বিভিন্ন রকমের রুলস, বিভিন্ন নাউন প্রোনাউন ভয়েস ন্যারেশন করতে গিয়ে বিভিন্ন রকম রুলসগুলোকে শুধু অ্যাপ্লাই করি। বাট বেসটা কোথায়, বেসটা হচ্ছে টেন্স, যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটা টোটাল পিওর কম্বিনেশন। আর সেই পিওর কম্বিনেশনটা কে প্রোভাইড করে, টেন্স প্রোভাইড করে। যে একটা কথাকে কত ভালো ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় গ্রামাটিক্যাল ওয়েতে, সেটা হচ্ছে টেন্স থেকে আমরা শিখতে পারি। ঠিক আছে, তো আমরা পরের দিন থেকে প্রপার ওয়েতে টেন্স পড়া শুরু করব। আজকে যেটা তোমাদের দেখানোর, যেটা একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে আমি একটা ব্রডলি ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা টেন্স পড়ার সাথে সাথে আমরা তিনটে কাজ করব। তিনটে কাজ করবো বলতে, যারা ধরো আমার নতুন স্টুডেন্ট, আজ থেকে আমার নতুন স্টুডেন্ট, তাদেরকে আমি বলবো, জানার দরকার নেই, জাস্ট একটু এটা শুনেছো কিনা, সবটাই আমি বলবো, জাস্ট শুনেছো কিনা, যে সেন্টেন্স অনেক রকমের হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এইসব শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ, স্যার শুনেছি। হ্যাঁ শুনেছো। তো ওই যে সেন্টেন্সগুলো আছে না, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্স, ওই টেন্সেন, ইম্পারেটিভ সেন্টেন্স, এত সেন্টেন্সের না আমাদের ডেইলি লাইফে কোনো দরকার হয় না। ডেইলি লাইফে আমাদের দরকার হয় মেনলি তিনটা সেন্টেন্স বলতে স্যার কি কি তাহলে দরকার হয়? অ্যাফার্মেটিভ বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ সূচক বা হ্যাঁ বাচক, বা বাংলাতে তোমরা যা বলতে পারো, অ্যাফার্মেটিভ। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে নেগেটিভ কথার অর্থ কি? নেগেটিভ সেন্টেন্স মানে না সূচক। আর 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ কথার অর্থ কি? কোনো কিছু প্রশ্ন করলে সেটাকে আমরা কি বলি, লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে, তো সেটাকে আমরা কি বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই 3 ধরনের যে সেন্টেন্স বানাই আমরা, কারণটা কি, কেন স্যার এই 3টেকে নিয়ে কাজ করতে হয়, বাকিদেরকে দরকার নেই? কারণ আমরা ডেইলি লাইফে যদি তোমরা একটু বাড়িতে এটা নিয়ে একটু ভাবো, ব্যাপারটা কি নিয়ে আজকের ক্লাসে, তোমরা দেখবে যে মেনলি আমাদের যে কথোপকথন চলে না, সেটা আমাদের বাড়ির বাবা মায়ের সাথে হোক, ভাই বোনেদের সাথে হোক, বা পাড়ার কারোর সাথে হোক, বা বন্ধুদের সাথে হোক, মেনলি 3 ধরনের সেন্টেন্স আমরা ইউজ করি। একটু খেয়াল করে দেখবে যে আমরা তাকে কোনো একটা কোশ্চেন করি, যার সাথে কথা বলছি, এটা কি ওখানে ওইটা হয়েছে, ওখানে কি মেলাটা বসে গেছে, বা তুই কি ওটা করেছিস, কোশ্চেন করি, তার উত্তর কি হয়, সে হ্যাঁ বা নাতে দেয়, বা সে হ্যাঁ বা নাতে দেওয়ার পর সে কেন হ্যাঁ বললো বা কেন না বললো সেটাকে সে এলাবোরেট করে, মানে আরো বিশদে বলে আমাদেরকে বোঝায় যে সে কেন এটা করেছে, বা সে কি জন্য এটা করতে সে বাধ্য হয়েছে। তো মেনলি আমাদের কি হয়, 3 ধরনের সেন্টেন্স আমরা বানাই, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। আমাদের কাজ হচ্ছে যে যখন আমরা টেন্স পড়বো, সেই প্রত্যেকটা টেন্সের যে স্ট্রাকচার আছে, যেই স্ট্রাকচার পড়ি না কেন, সেই স্ট্রাকচারটাকে আমরা অ্যাফার্মেটিভও কিভাবে বানাতে হয় শিখবো, আমরা সেই স্ট্রাকচারটাকে নেগেটিভও কিভাবে বানাতে হয় শিখবো,
এবং সেই স্ট্রাকচারটাকে কিভাবে ইন্টারোগেটিভ বানাতে হয় সেটাও শিখবো। মেনলি এই তিনটা ধরন আমরা এই ক্লাসে মানে এই প্রথমে এইটা দিয়ে আমরা শুরু করব, যে আমরা একটা টেন্সের একটা স্ট্রাকচার পাবো, এই যেটা ব্র্যাকেট করলাম এর ভেতর, ওই স্ট্রাকচারটাকে অ্যাফার্মেটিভে কনভার্ট করব, ওই স্ট্রাকচারটাকে নেগেটিভে কনভার্ট করব, ওটাকে আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করব। দিলে কি হবে, সুবিধাটা কি হবে, যে তুমি একটা কথা ধরো, কোনো একটা কথা প্রেজেন্টে বলতে চাইছো, প্রেজেন্টে কোশ্চেন করতে চাইছো কাউকে, যে তুই কি এটা করেছিস বা তুই কি এটা করছিস, এটা প্রেজেন্টে কোশ্চেন করতে চাইছো। তাহলে প্রেজেন্টে কোশ্চেন করার জন্য তোমার কি কোন সেন্টেন্সটা দরকার? প্রেজেন্টে যদি কাউকে কোশ্চেন, তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দরকার না দরকার নেই? তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দরকার। যদি তোমাদেরকে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তুমি কোশ্চেনটা করার পর সে ধরো প্রেজেন্টেই তোমাকে অ্যান্সার দেবে নাতে, তাহলে তার জন্য নেগেটিভ সেন্টেন্স দরকার না দরকার নেই? তার জন্য নেগেটিভ সেন্টেন্স দরকার। এবং তার যদি মনে হয় যে তুমি একটা কোশ্চেন করলে তার অ্যান্সার সে হ্যাঁতে দেবে, তার জন্য কি সেন্টেন্স দরকার? অ্যাফার্মেটিভ সেন্টেন্স দরকার। তাহলে যখন আমরা প্রেজেন্ট টেন্স পড়বো, প্রেজেন্ট টেন্সের যখন আরো ডিটেলে পড়বো, তাহলে প্রেজেন্ট টেন্সের যদি প্রত্যেকটা টেন্সের আমরা এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এই তিনটা ফরম্যাট যদি শিখে নিই, তাহলে আমাদের ডেলি লাইফে কথা বলতেও সুবিধা, আমাদের যদি কোনো কারণে কারো এক্সামে যদি ডেসক্রিপটিভ এসে থাকে তার সেটা লিখতেও সুবিধা, তার সাথে সাথে তার যদি ডেলি লাইফে সে যখন কোনো নিউজ পেপার বা কোনো আর্টিকেল বা কোনো নোবেল পড়তে যাবে, তখনও সে ব্যাপারটার সাথে ভালো অ্যাডজাস্ট তৈরি হবে। ব্যাপারটা প্রত্যেকের ক্লিয়ার যে আমরা কেন এই তিনটে সেন্টেন্স নিয়ে কাজ করব? অর্চনা? হ্যাঁ স্যার। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমরা প্রথমে টেন্স দেখব এবং টেন্স থেকে প্রত্যেকটা আমরা দেখো, প্রত্যেকটা জিনিস তুমি ম্যাথমেটিক্স শেখো এই 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 ইনস্টিটিউট থেকে, তুমি রিজনিং শেখো, তুমি ইংলিশ শেখো, তুমি যাই শেখো না কেন ইনস্টিটিউট থেকে, সবসময় চেষ্টা করবে যে যেটা শিখলাম সেটা যেন লজিক থাকে শেখার ভেতর, যে আমি শিখলাম সেটাকে কোথাও অ্যাপ্লাই করতে পারবো বা সেটা দরকার আছে, সেই দরকারটা বুঝলে কি হবে, তোমাদের শেখার আগ্রহটা বাড়বে। ঠিক আছে? যদি না দরকারটা ফিল করতে পারো না, তাহলে কোনো কিছুই শিখতে পারবে না। এবার যেটা আমাদের কাজ হবে, যে মেনলি তাহলে আমরা কাজটা কি করবো না, প্রত্যেকটা টেন্সের আমরা একটা স্ট্রাকচারটা শিখবো, যে টেন্সের স্ট্রাকচার দেখে দেখে আমরা সেটাকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ বানানোটা শেখাটা আমাদের ফার্স্ট কাজ। এটা হচ্ছে ফার্স্ট কাজ। যখন আমরা এই কাজটা শিখে যাব, টেন্স ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা পরবর্তী কাজে চলে যাব। এবার দেখো, তোমাদেরকে কিছু জিনিস বানানো শেখাচ্ছি আমি, যে কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়। টেন্স পড়াচ্ছি না আমি, টেন্স তো পরের দিন থেকে শুরু করব একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে। জাস্ট তোমাদেরকে এই 3 ধরনের সেন্টেন্স বানানো শেখাচ্ছি আমি। পরের দিন থেকে এই 3 ধরনের সেন্টেন্স, আজকে যে বানানো শেখালাম, পরের দিন থেকে প্রত্যেকটা টেন্সের ওই 3 ধরনের সেন্টেন্সকে তোমরা বানিয়ে বলবে। আমি একটা সেন্টেন্স লিখবো এখানে, তোমরা বানিয়ে বলবে স্যার এটার অ্যাফার্মেটিভটা এইটা হওয়া উচিত, এটার নেগেটিভটা এইটা হওয়া উচিত, এর ইন্টারোগেটিভটা এইটা হওয়া উচিত। সেইটা হওয়া উচিতটা কিভাবে সেইটা শেখো। তাহলে সবসময় মাথায় রাখবে যে আমি একটা জেনারেল, ইন জেনারেল সেন্টেন্স লিখছি। দেখো, মাউসে লিখছি, তাই হাতের লেখার উপর কোনো জাজমেন্ট করো না। তাহলে আমি একটা ইন জেনারেল সেন্টেন্স লিখেছি যে আই এম প্লেয়িং ক্রিকেট। তাহলে ইন জেনারেল এই যে সেন্টেন্স লিখেছি, দেখো এটা সাবজেক্ট, এইটা পুরোটা হচ্ছে ভার্বের একটা কম্বিনেশন, এটা অবজেক্ট। প্রত্যেকটা জায়গায়, শুধু আমি একটা জেনারেল সেন্টেন্স লিখেছি বলে না, প্রত্যেকটা জায়গায় দেখবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই এগ্রিমেন্টটা হবে। শুরুতে আমি লিখেছিলাম যে এই এগ্রিমেন্টটা হবে, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো, সেই এগ্রিমেন্টটাকে মেনটেন কিন্তু করাটা খুব জরুরি একটা সেন্টেন্স বানাতে গেলে। তো এই যে আমরা লিখলাম, লেখা হয়ে গেল আমাদের। এবার কাজ হচ্ছে যে এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা কি করব, এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ ফর্মে তৈরি করব। এবার এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করতে এটা তোমাদের বলার, যে ইন জেনারেল যে সেন্টেন্সে কোনো লাস্টে ইন্টারোগেটিভ সাইন থাকে না, কোনো লাস্টে ইন্টারোগেটিভ সাইন থাকে না, থাকে না, ক্রস দিয়েছি দেখছো, থাকে না। এবং সেন্টেন্সের ভিতরে কোনো নট থাকে না। কি থাকে না? নট থাকে না। নট বা নট জাতীয় কোনো শব্দ, শুধু নট নয়, নট জাতীয় কোনো শব্দ থাকে না। সেই সেন্টেন্সগুলো কি হয়? হ্যাঁ সূচক বাক্য বলা হয়, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়। এই যে জেনারেল টেন্সের যে স্ট্রাকচারটা হয়, ইন জেনারেল টেন্সের যে স্ট্রাকচার, এটা একটা টেন্সের স্ট্রাকচার, এটা যেই টেন্সের স্ট্রাকচার সেটা তো পরবর্তীকালে আমরা শিখবো। এটা যেই টেন্সের যাই স্ট্রাকচার হোক না কেন, এটা যাতে নটও নেই, কোথাও নট দেখতে পাচ্ছ, নট রিলেটেড কোনো ওয়ার্ড বা নট কেউ দেখতে পাচ্ছ? কেউ দেখতে পাচ্ছ না। লাস্টে ইন্টারোগেটিভ সাইনও নেই। যখন তোমরা এই ধরনের কোনো সেন্টেন্স পাবে যাতে নটও নেই, ইন্টারোগেটিভ লাস্টে সাইনও নেই, সেই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? সেটাকেই আমরা অ্যাফার্মেটিভ নাম দিয়ে দেবো। কি নাম দিয়ে দেবো? অ্যাফার্মেটিভ। মানে ইন জেনারেল যে কোনো সেন্টেন্স যেটা ইন্টারোগেটিভ ফর্মে থাকে না, বা কোশ্চেন প্রশ্নসূচক থাকে না, বা সেন্টেন্সের মধ্যে নট বা না জাতীয় কোনো ওয়ার্ড থাকে না,
সেইটাকে আমরা অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভটা শেখার কিছু নাই, ইন জেনারেল টেন্সের স্ট্রাকচারটাই কিসে কনভার্ট হয়ে যায়, অ্যাফার্মেটিভ। শেখার দরকার কি, নেগেটিভ আর ইন্টারোগেটিভ, এই দুটো শেখার দরকার। কিভাবে শিখবো তাহলে এই দুটো স্যার? এই দুটো শেখার উপায় দেখো। ফার্স্ট অফ অল যেটা তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শেখাতে চাই আমি, যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়। সবসময় মাথায় রাখবে আজ থেকে, পরের এইটা যেন পরের দিন কেউ না ভুলে। ছোট ছোট জিনিস খাতায় নোট করে নেবে, পরের দিন যেন যে জিনিসগুলো শেখাবো যদি ভুলে যাও তাহলে কিন্তু গেল। যদি মনে রাখো দেখবে সেগুলো কত কাজে লাগছে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো কত বেনিফিট করছে তোমাদের। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন বানাবো আমরা, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য হচ্ছে যেটা ট্রিক ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে আমাদের হেল্পিং ভার্ব লাগবেই। হেল্পিং ভার্ব, অলওয়েজ হেল্পিং ভার্ব ছাড়া কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো যায় না। এবার এই হেল্পিং ভার্ব ছাড়া যে বানানো যায় না, এই কথাটা স্যার বললেন কেন? এই কথাটা বলার এটাই কারণ যে এই যে তোমরা ভার্বের কম্বিনেশনটা এখানে দেখছো, এই যে এতটা আমরা ভার্ব বললাম, এই যে ভার্বের কম্বিনেশনটা দেখছো, এই ভার্বের কম্বিনেশনের মধ্যে এই যে অ্যামটা লিখেছি আমি, এই অ্যামটা কি, এই অ্যামটাই হচ্ছে হেল্পিং ভার্ব। আমি তোমাদেরকে টেন্স পড়ানোর সময় শেখাবো যে হেল্পিং ভার্ব কোনগুলোকে বলে, এবং সেইগুলো ছাড়া কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো পসিবল না। আমরা একটা এমন এক্সাম্পল পিক করেছি যেখানে হেল্পিং ভার্ব অলরেডি আছে। তাহলে এটা মেন ভার্ব, এটাকে আমরা কি বলি, এটাকে মেন ভার্ব বলি, আর এটাকে কি বললাম, হেল্পিং ভার্ব। উইদাউট হেল্পিং ভার্ব কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স বানানো পসিবল না। তাহলে অলরেডি এতে তাহলে হেল্পিং ভার্ব আছে, তার মানে এটাতে বানানো পসিবল। তাহলে কিভাবে বানাবো, যদি কিভাবে বানাবো ওটা দেখতে চাও, যে কিভাবে বানাবো না, বানানোর ওয়েটা হচ্ছে যে সব সময় অলওয়েজ যদি আমি একটা ইন জেনারেল স্ট্রাকচার লিখি, যেটা ওই ওপরের স্ট্রাকচারটাকেই একটা ইন জেনারেল ফর্মে, যে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এটা কিসের স্ট্রাকচার গেল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, যেটা তোমাদের উপরে আছে। এই দেখো, এটা কি, এটা সাবজেক্ট, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমি কি করেছি, সেইগুলোকেই শুধু প্লাস প্লাস দিয়ে এখানে লিখে দিয়েছি, সেইগুলোকেই প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করে দিয়েছি। এবার এই যে যেটা লিখলাম, এটা তাহলে এটা কিসে আছে, তাহলে এটা অ্যাফার্মেটিভে আছে। তাহলে ইন্টারোগেটিভ বানাবো কিভাবে, ইন্টারোগেটিভ উইদাউট হেল্পিং ভার্ব পসিবল না। তাহলে এই যে টেন্সের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, তাতে অলরেডি হেল্পিং ভার্ব আমি লিখেছি, সবাই দেখতে পাচ্ছ এই যে হেল্পিং ভার্ব লিখেছি। তাহলে এ অলরেডি এক্সিস্ট করার পর তাহলে কিভাবে বানাবো, কিভাবে ইন্টারোগেটিভ, না ইন্টারোগেটিভ বানানোর একটাই ধরন, যে অলওয়েজ হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে উঠিয়ে নিয়ে আসতে হবে। কি করতে হবে, সাবজেক্টের আগে উঠিয়ে নিয়ে আসতে হবে। তারপরে যেমন বাকিরা যারা যেমন ছিল তারাকে ঠিক সেইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে, এবং লাস্টে একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। প্রত্যেকে বুঝতে পারলে হেল্পিং ভার্ব কোথাকে উঠে গেল, সাবজেক্টের আগে উঠে গেল। এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর প্রক্রিয়া। এবার যদি তোমাদেরকে আমি বলি, যারা আমার পুরনো স্টুডেন্ট কেউ রেসপন্স করবে না, নিউ স্টুডেন্টদের জন্য, যে যদি তোমাদেরকে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানাতে বলি, তাহলে কিভাবে বানাবে তোমরা, অর্চনা, মৌসুমী? হ্যাঁ, গুড। শুধু এইটুকু, জাস্ট এই যে তোমাদের শেখালাম, তোমরা নিজেরা এটার অ্যান্সার করলে, বাকিরা যারা নতুন প্রত্যেকে বুঝতে পেরেছো। মৌসুমী যেটা বললো যে এম আই প্লেইং ক্রিকেট, ও যেটা বললো, ও এইটা বললো যে এম আই সবাই দেখতে পাচ্ছ যে এম আই প্লেইং ক্রিকেট, আমি ঠিক এক্স্যাক্টলি ওই কাজটাই করেছে না করেনি মৌসুমী? হেল্পিং ভার্বটাকে কোথায় তুলে নিয়ে এসছে, সাবজেক্টের ঠিক আগে তুলে নিয়ে এসছে। ঠিক এই কাজটাই করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে গেলে, যে হেল্পিং ভার্ব অলওয়েজ কোথায় ইউজ হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সাবজেক্টের ঠিক আগে ইউজ হয়, আর বাকিটা যেমন থাকে ইন জেনারেল সেরকমই থাকে, এবং তারপরে একটা কি দিতে হয়, একটা ইন্টারোগেটিভের সাইন দিতে হয়। অর্চনা, বাকি যারা আছো, নতুন যারা আছো, তারা প্রত্যেকে ক্লিয়ার? নতুন যারা আছো, হ্যাঁ স্যার। আর বাকি যারা আছো হ্যাঁ, ক্লিয়ার তো? তাহলে আমরা শিখলাম এটা, যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানাতে গেলে তাহলে কি করতে হয় না, সাবজেক্ট হেল্পিং ভার্বটাকে আগের দিকে, এটা কোনোদিন ভুলো না, এটা খুব বেনিফিশিয়ালি একটা জিনিস, এটা বেনিফিট করবে তোমাদের ফিউচারে প্রচুর কাজ এটাকে নিয়ে। মানুষ এটাই জানে না যে ইন্টারোগেটিভ বানাতে কিভাবে হয়, আজ থেকে শিখতে পারলে তাহলে যে কাজ কি, হেল্পিং ভার্বটাকে আইডেন্টিফাই করা। তাহলে স্যার আইডেন্টিফাই করবো কিভাবে, প্রত্যেকটা টেন্স পড়ানোর সময় তো আমি তোমাদের দেখাবো যে হেল্পিং ভার্ব কারা,
তারাকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, তাদের দিকে কিভাবে তাকাতে হয়, সবই তো শেখাবো আমি। তোমাদের কাজ কি হবে ইন্টারোগেটিভ বানানোর সময় শুধু যাকে আইডেন্টিফাই করে দিলাম আমি তাকে কি করা, সাবজেক্টের ঠিক আগে উঠিয়ে নিয়ে আসা। তোমাদের কাজ শুধু এইটুকু। প্রত্যেকের ক্লিয়ার? তাহলে এইটা লিখে নাও প্রত্যেকে, ইন্টারোগেটিভের স্ট্রাকচারের জায়গায় যে সেন্টেন্সটা আমি এই মুহূর্তে তোমাদের আমি অ্যারো করছি, এই সেন্টেন্সটা প্রত্যেকে লিখে নাও যে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট লাস্টে একটা ইন্টারোগেটিভ সাইন, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর নিয়ম। এবার যদি আমরা নেগেটিভ সেন্টেন্স বানাই, নেগেটিভ সেন্টেন্সও আমি বলেছি যে নেগেটিভ সেন্টেন্সও কখনো হেল্পিং ভার্ব ছাড়া হয় না, হেল্পিং ভার্ব ওখানেও লাগে। আর নেগেটিভ সেন্টেন্স মানে কি, একটা সেন্টেন্সে হেল্পিং ভার্বের সাথে কি থাকবে, হেল্পিং ভার্বের সাথে একটা নটের কম্বিনেশন থাকবে। কি থাকবে, হেল্পিং ভার্ব ছাড়া নট ইউজ হতে পারে না, হেল্পিং ভার্বের সাথে নট ইউজ করতে হবে, তবে সেটা নেগেটিভ। তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখেছি উপরে, আই এম প্লেইং ক্রিকেট, তাহলে এখানে হেল্পিং ভার্ব আছে না নেই? তোমরাই বলো হেল্পিং ভার্ব আছে না নেই? হেল্পিং ভার্ব অলরেডি এক্সিস্ট করে, তাহলে শুধু কি করবে, এর সাথে কি লাগিয়ে দেবে, এর সাথে নট লাগিয়ে। তাহলে তোমরাই বলো এটার নেগেটিভ ফর্ম কি হবে? I am not playing cricket. গুড। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকে যদি শুরু করো এবং এগুলো যদি কন্টিনিউ পড়াশোনার মধ্যে থাকো, আমি স্টেপ ওয়াইজ তোমাদেরকে কতটা অ্যাডভান্স লেভেলের জিনিস শিখিয়ে দেবো তোমরা বুঝতেও পারবে না। জাস্ট এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো। তাহলে কি স্যার এগুলো কি স্যার আমরা আগে পড়িনি? অবভিয়াসলি তোমরা পড়েছো। মৌসুমি এটা আগে কখনো পড়োনি? অবশ্যই পড়েছো। কেন পড়োনি? প্রত্যেকের গ্রামার বই এটা আছে। বাট এখানে এটা জানাটা খুব জরুরির মধ্যে পড়ে। উইদাউট এটা এই নলেজ কখনো তুমি গ্রামারে ভালো হতে পারবে না। তাই কি করছি, যারা ভুলে গেছো তাদের একটু রিভিশন হয়ে যাচ্ছে, যাদের মনে আছে তাদের রিভিশন হয়ে যাচ্ছে, এবং যারা নতুন তারা ব্যাপারটার সাথে অনেকদিন আগে পড়েছিলে ভুলে গেছো, সেগুলো তারা শিখে যাচ্ছ। তাহলে আই এম নট প্লেইং। স্যার নেগেটিভ সেন্টেন্সে কি শেষে কি ফুল স্টপ হবে? শেষে কি হবে? হ্যাঁ, শেষে ফুল স্টপ। নেগেটিভ মানে তুমি বললে কাউকে, কেউ তোমাকে কোশ্চেন করলো যে তুই কি মেলা যাবি, তুমি বললে না আমি যাব না, আমি যাব না, এটা কি লাস্টে অলওয়েজ ফুল স্টপ, সেখানে আর কোনো কোশ্চেন নেই। শুধু ইন্টারোগেটিভ সাইন হবে শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অনলি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সাইন, আদার কোনো জায়গায় ইন্টারোগেটিভ সাইন নয়। আর বাকি সমস্ত সেন্টেন্সে ফুল স্টপ, এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা এক্সক্লেমেটরি এরকম সাইন দেখতে পাও তো, যেটা আমি এক্ষুনি দিলাম একটা ছোট্ট করে এবার এক্সক্লেমেটরি সাইন বলে এটাকে। তো এটার দরকার ন্যারেশনে একটু আধটু জায়গায় আসে, তো সেটা আমি ন্যারেশন পড়ানোর সময় শিখিয়ে দেবো, এগুলোকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মেনলি যে তিনটা সেন্টেন্স শিখলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, তাতে কিন্তু সাইনের কোনো রকম কোনো ব্যাপার নেই, শুধু ইন্টারোগেটিভেই শুধু ইন্টারোগেটিভ সাইন, বাকি সমস্ত জায়গায় ফুল স্টপ। প্রত্যেকের ক্লিয়ার? স্যার হ্যাঁ, যদি বলো। হয় যে এম আই নট প্লেইং, যদি হ্যাঁ, এরকম হ্যাঁ, যদি কেউ হ্যাঁ, জিজ্ঞেস করে হ্যাঁ, তখন তো হ্যাঁ, হ্যাঁ। ইন্টারোগেটিভ চিহ্ন হবে। তাহলে সেটা কি হলো, সেটা সেই সেন্টেন্সটার নাম কি বলতো, সেটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। সেই হ্যাঁ, ওটা সেন্টেন্সটার হবে তো। নাম হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তোমাকে ইন্টারোগেটিভ সাইন দিতে গেলে তোমাকে এই ফর্মুলাটা মেনটেন করতেই হবে যে হেল্পিং ভার্বটা কোথায় থাকবে, সাবজেক্টের আগে। এরপরে যদি তুমি দিতে চাও যে অ্যাম আই নট প্লেইং ক্রিকেট, যদি দিতে চাও তাতে কোনো অসুবিধা নেই, এই যেটা আমি নটটা ইনক্লুড অসুবিধা নেই, কিন্তু লাস্টে ইন্টারোগেটিভ সাইনটা হবে না, হবে না, অলওয়েজ হবে। তার কারণটা কি, হেল্পিং ভার্ব কোথায় আছে, সাবজেক্টের আগে। আগে আছে। যদি পিওর নেগেটিভ সেন্টেন্স হতো, হেল্পিং ভার্ব কোথায় আছে, আমি যে অ্যারোটা করলাম, সাবজেক্টের পরে। পরে দেখো পিওর নেগেটিভ যে সেন্টেন্স আছে, যেটা পিওর নেগেটিভ, যেটা লাস্টে যেটাতে ফুল স্টপ হবে, সেটাতে হেল্পিং ভার্ব কোথায় আছে, সাবজেক্টের পরে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেগেটিভ হেল্পিং ভার্ব কোথায় আছে, সাবজেক্টের দেখো আগে। প্রত্যেকের ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? পম্পা, আসিফা? না স্যার। আসিফাকে কেন জিজ্ঞেস করছে, আসিফা তো এইসব ব্যাপারে খুব স্ট্রং হয়ে গেছে। স্ট্রং তো আসিফা নাকি? না স্যার, মোটামুটি জানি। না ওই একটু বেটার শিখেছো তো রে, এতদিন আমার ক্লাস করছো, একটু বেটার তো হয়েছো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা বললে কি হবে, টিচারও একটা মোটিভেশন পাবে যে না স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তারা বেটার হচ্ছে। তোমরা যদি বলো না স্যার কিছুই শিখতে পারছি না, তাহলে তো আমার মোরাল ডাউন হয়ে যাবে যে না আমি কিছুই শেখাতে পারছি না তোমাদের। ঠিক না আছে? স্যার, শিখতে পেরেছি অনেকটা। হ্যাঁ, তো এই মোমেন্টামটাকে বজায় রাখাটা জরুরি। মোমেন্টাম কথার অর্থ জানো তো, মোমেন্টাম কথার অর্থ হচ্ছে যে কোনো একটা জিনিসকে লাগাতার করে যাওয়া আর কি, প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস।
তোমরাই তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছো যারা কত ভালো বেটার ভয়েস জেনারেশন পারো, তো সেটা যদি আমি তোমাদেরকে অ্যাসিওর করছি তোমরা 10 দিন পড়া বন্ধ করে দাও ভয়েস জেনারেশন, তারপরে দেখবে তোমাদের যে স্পিডটা 10 সেকেন্ড ছিল না ওটা বেড়ে 20 সেকেন্ড হয়ে গেছে। আরও 10 দিন বন্ধ করে দাও 30 সেকেন্ড হয়ে গেছে, আরও 10 দিন বন্ধ করে দাও 1 মিনিট লাগছে। এইভাবে দেখবে বাড়তে আছে টাইমটা। যত প্র্যাকটিস করো তত বেটার। প্রত্যেকে তাহলে বুঝতে পারলে? আমরা সেন্টেন্সের নতুন স্টুডেন্টদেরকে বলছি তোমরা সেন্টেন্সের অর্চনা বাকি যারা আছো নতুন সেন্টেন্সের হচ্ছে কিভাবে ফরমেশন করতে হয় দেখে নিলে, যে কিভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তো তোমাদের কাজ হচ্ছে পরের দিন যে আমি তোমাদেরকে যেভাবে শেখালাম অ্যাফার্মেটিভ ইন্টারেটিভ নেগেটিভ, পরের দিন থেকে কিন্তু আমি কোনো টেন্সে বলবো না তোমাদের যে এটার তাহলে নেগেটিভটা এইটা হবে বা ইন্টারোগেটিভ, এটা তোমাদেরকে বলতে হবে। আমার কাজ তোমাদেরকে হেল্পিং ভার্ব দিয়ে পুরো কনসেপ্ট বোঝানো। তোমাদের কাজ হচ্ছে কিভাবে হেল্পিং ভার্বটাকে কি করবে, শুধু সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে এবং সাবজেক্টের হেল্পিং ভার্বের পরে নট দিয়ে নেগেটিভ হয়ে যাবে। এটা তোমাদেরকে বানাতে হবে পরের দিন থেকে, প্রত্যেকটা টেন্সের তোমরা বানাবে এটা। আমার কাজ শুধু কি টেন্সের একটা ভালো ওভারভিউ দিয়ে তোমাদেরকে কমপ্যাক্ট একটা টেন্সের ধারণা দেওয়া এবং লাস্টে একটা ছক বানিয়ে দেওয়া, যেটা পড়ে তোমরা কি করবে, বেটার হতে পারবে। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা এইটুকুই মোটামুটি করো। পরের দিনের ক্লাসে আমরা পুরোপুরি একদম প্রফেশনাল ওয়েতে টেন্স থেকে একদম শুরু করে একদম জিরো লেভেল থেকে হাই লেভেল অবধি পড়াশোনা শুরু করব। কারো কোনো নতুন স্টুডেন্টদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আজকে প্রথম ক্লাস, করতে পারো, কোনো অসুবিধা নেই, বেঝিঝাক জিজ্ঞেস করতে পারো কারো যদি কিছু কোশ্চেন থাকে। পুরনো স্টুডেন্ট না, নতুন। আর আমার সঙ্গে তোমরা একটা ক্লাস পাও, দুটো ক্লাস পাও। অর্চনাকেও বলছি, ওই যে আসিফা যে কথা বলছে যার সাথে আমি, ওকেও জিজ্ঞেস করো, ও তো এখনো গ্রুপে আছে, যে ও প্রথম দিন বলেছিল ও কিছুই জানে না। আসিফা বলেছিলে তুমি হ্যাঁ স্যার। যে স্যার আমি কিছুই জানি না, তো ওকে আজকে হ্যাঁ, জিজ্ঞেস জানি। করো ও ও ও যে এতগুলো ক্লাস করেছে যে তুমি কি কিছুই জানো নাটা আছো না স্যারের কাছ থেকে কিছু শিখেছো। তো তুমিও যদি কিছু না জেনে থাকো কোনো সমস্যা নেই, ওকে শেখাতে পেরেছি মানে তোমাকেও শেখাতে পারবো আমি। সে ভরসাটা আমার স্যার অনেকটা শিখেছি স্যার। সে ভরসাটা আমার নিজের উপর আছে, যে ওদেরকে শেখাতে পেরেছি মানে ওরা আমার ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট। ওদের কথা আমি প্রত্যেকটা গ্রুপে বলি, কারণ ওরা না কিছু জেনেই আমার কাছ থেকে শিখে ওরা এত ফাস্ট রেসপন্স করে। আমার থেকেও ওদের ব্রেন এখন ভালো প্রসেসিং করে কিছু কিছু কোশ্চেনে দেখেছি আমি। 5 সেকেন্ডের মধ্যে ওরা অ্যান্সার করতে পারে কিছু কিছু কোশ্চেন, আমি তো দেখে অবাক। তো তার জন্য তুমিও ধৈর্য ধরো, ক্লাসে স্টিক থাকো, প্রত্যেকটা ক্লাস করো, কোশ্চেন করো। ওরাও প্রচুর কোশ্চেন করে, জিজ্ঞেস করো না, ওরাও ক্লাসে প্রচুর কোশ্চেন করে। তোমরাও কোশ্চেন করো, তোমাদেরকেও আমি যতটা সম্ভব বেটার ওয়েতে আমি চেষ্টা করবো বোঝানোর জন্য। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন নেই। তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হচ্ছে। যেটুকু শেখালাম ওই অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ করতে, ওটা কিন্তু প্লিজ সবাই কিন্তু বারবার করে করো, ওটা কিন্তু খুব জরুরি। সবাইকে বলছি, নতুন পুরনো প্রত্যেককে বলছি। থ্যাংক ইউ, পরের ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।